21 বছর বয়সী একটা মেয়েকে যখন তার বন্ধুর বাবা কিডন্যাপ করে আর তাকে একটা ঘরের মধ্যে 11 বছর ধরে ধর্ষণ আর নির্যাতন করতে থাকে, কিন্তু তবুও সে কোনোদিনও ভেঙে পড়েনি। সেই মেয়েটার সাথেই আরও 2 মেয়েকেও কিডন্যাপ করা হয়, যাদের একজনের বয়স 17 বছর আর অন্যজনের মাত্র 14 বছর। তারা 3 জন কিভাবে এই অপহরণের শিকার হয়ে পড়েছিল আর তারা 11 বছর ধরে কতটা যন্ত্রণা সহ্য করার পর অবশেষে মুক্তি লাভ করেছিল, সেটাই জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা এই গল্পের মেন ক্যারেক্টার 21 বছর বয়সী মিশেলকে দেখতে পাই। সে তার মায়ের সাথে থাকতো। তার এই বয়সটা তো লেখাপড়া করে নিজের কেরিয়ার তৈরি করার, কিন্তু অল্প বয়সেই তার বিয়ে হয়ে যায় আর মাত্র 18 বছর বয়সেই সে মা হয়ে যায়। আর তার ছেলের বয়স এখন 3 বছর। যদিও সে মা হওয়ার কারণে তার ছেলের লালন পালনে কোনো ত্রুটি তো রাখে না, কিন্তু তাদের আর্থিক অবস্থা যেহেতু ভালো ছিল না, সেই জন্য সে প্রতিদিন যে কোনো ধরনের একটা কাজ পাওয়া যায় কিনা সেটার সন্ধানে বেরিয়ে পড়তো। কিন্তু সেই মেয়েটা যেহেতু পড়ালেখা বেশি জানতো না, সেই জন্য তার কোথাও একটা কাপড় ধোয়ার কাজও জুটছিল না। এরপর সারাদিন কাজের খোঁজ করতে করতে ক্লান্ত হয়ে যখন সে ঘরে ফিরে আসে, তখন সে লক্ষ্য করে যে তার মা ঘরে ছিল না, বরং একটা লোক তাদের ঘরের মধ্যে বসেছিল, যে কিনা নেশাগ্রস্ত হয়েছিল। এরপর মিশেল যখন ঘরের মধ্যে প্রবেশ করে, তখন সেই লোকটা তার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। মায়ের এমন অবস্থা দেখার পর তার ছেলে যখন তাকে বাঁচানোর জন্য যায়, তখন লোকটা তাকে জোরে একটা ধাক্কা মেরে সরিয়ে দেয়। এর ফলে সে দূরে গিয়ে পড়ে যায় আর তার মাথায় আঘাত লাগে। এটা দেখার পর মিশেল খুব ঘাবড়ে যায় আর সে তার ছেলেকে শীঘ্রই একটা হসপিটালে নিয়ে যায়। বাচ্চার এমন অবস্থা দেখার পর ডাক্তারের তার উপরে সন্দেহ হয় যে সে হয়তো তার ছেলেকে টর্চার করে আর নয়তো ওর খেয়াল রাখে না। সেজন্য ডাক্তার তখনই সোশ্যাল ওয়ার্কারদের খবর দেয়, যেটার ফলে তারা সেখানে এসে বাচ্চাকে নিজেদের কাছে রেখে দেয়, যাতে তারা সমস্ত সত্যিটা জানার পরেই মিশেলের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেবে। এরপর সোশ্যাল ওয়ার্কাররা এসে মিশেলের কাছে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে, যেখানে মিশেল তাদের কাছে অনেক কাকুতি মিনতি করে বলতে থাকে যে প্লিজ আমার সন্তানকে ফিরিয়ে দিন। কিন্তু সোশ্যাল ওয়ার্কার তাকে মানা করে দেয় আর বলে তোমার সন্তান এখন তুমি ফিরে পাবে না, কারণ তোমার কাছে এখন জব নেই আর তোমার আর্থিক অবস্থাও তো ভালো নয়। আর এটা ছাড়াও তুমি তোমার বাচ্চাকে রক্ষা করতে পারো না। তুমি যদি তোমার বাচ্চাকে ফিরে পেতে চাও তাহলে তোমাকে কোর্টে যেতে হবে। কিছুদিন পর আমরা মিশেলকে তার বন্ধুর সাথে দেখতে পাই, যাদের কথাবার্তা শোনার পর আমরা এটা জানতে পারি যে তাকে পরের সপ্তাহে কোর্টে হাজির হতে বলা হয়েছে। মিশেল আশা করছিল যে তার ছেলেকে সে আবারও ফিরে পাবে। এরপর অবশেষে সেই দিনও এসে পড়ে যেদিন তাকে কোর্টে হাজির হতে বলা হয়েছিল। সে কোর্টে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে তো এসেছিল, কিন্তু সে এটা জানতো না যে তাকে কোথায় যেতে হবে। কিছুক্ষণ এদিক ওদিকে খোঁজার পর সে একটা দোকানে গিয়ে ঠিকানাটা দেখিয়ে কোন দিকে যেতে হবে জিজ্ঞাসা করে। তখনই হঠাৎ সেই দোকানে মিশেলের সাক্ষাৎ এরিয়েল নামের একটা লোকের সাথে হয়, যে কিনা মিশেলকে লিফট দেবে বলে। এখন সে এরিয়েলের ওপরে বিশ্বাস করে নেয়, কারণ মিশেল তাকে চিনত। সে হলো তার বন্ধুর বাবা আর তার উপরে তার হাতে এখন সময়ও কম ছিল, সেজন্য সে এখন এরিয়েলের গাড়িতে বসে চলে যায়। কিন্তু কিছুক্ষণ চলার পর এরিয়েল তাকে বলে আমার কাছে কিছু কুকুরের বাচ্চা আছে, তুমি তাদের মধ্যে একটাকে তোমার ছেলের জন্য নিতে পারো। কিন্তু এটার জন্য মিশেল রাজি হয় না, কারণ তার এখন কোর্টে যেতে দেরি হয়ে যাচ্ছিল। কিন্তু সে এটাও ভাবে যে আমার ছেলে তো কুকুর পছন্দ করে, যদি আমি তার জন্য একটা কুকুর নিয়ে যাই তাহলে নিশ্চয়ই সে খুশি হবে। সেই জন্য সে একটু চিন্তাভাবনা করে রাজি হয়ে যায়। এরপর যখন সে সেটাকে নেওয়ার জন্য এরিয়েলের ঘরে পৌঁছায়, তখন সত্যি তার ঘরের বাইরে একটা কুকুর ছিল। এটাকে দেখার পর তার কোনো সন্দেহ হয় না। কিন্তু তারপর মিশেল যখন ঘরের মধ্যে প্রবেশ করে, তখন হঠাৎ সে দরজা বন্ধ করে দেয়। মিশেল তখনই বুঝতে পারে যে সে এখানে নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে এসেছে, কিন্তু যতক্ষণে মিশেল সেটার ব্যাপারে জানতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সে তাকে ধরে হাত পা বেঁধে ফেলে আর তারপর তার মুখে একটা টেপ লাগিয়ে দেয়। এরপর সে তার শরীরের সমস্ত জায়গায় তারের সাহায্যে বেঁধে সিলিংয়ে ঝুলিয়ে দেয়, যেটার ফলে মিশেলের প্রচুর যন্ত্রণা হতে থাকে। কিন্তু এই অবস্থাতেও মিশেল তার ছেলের ব্যাপারে চিন্তা করছিল যে যদি সে আজ কোর্টে না যেতে পারে তাহলে সে তার ছেলেকে আর কখনো ফিরে পাবে না। সেই জন্য সে এরিয়েলকে প্রচুর অনুরোধ করতে থাকে যে প্লিজ আমাকে ছেড়ে দাও, কিন্তু সে তার একটা কথাও না শুনে তাকে এমনই অবস্থাতে ছেড়ে দিয়ে চলে যায়। এরপর সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়
কিন্তু এরিয়েল আর ফিরে আসে না। অন্যদিকে মিশেল কোর্টে না আসার কারণে সবাই ভাবতে থাকে যে সে তার দায়িত্ব থেকে পালিয়ে গিয়েছে, সে জেনে বুঝেই কোর্টে আসেনি। এমনকি মিশেলের মাও তেমনটাই ভাবতে শুরু করে, কারণ মিশেল আর তার মায়ের সম্পর্ক ভালো ছিল না। সেই জন্য রাত হয়ে যাওয়ার পরেও যখন মিশেল ঘরে ফিরে আসে না, তখনও পর্যন্ত তাকে কেউ খোঁজার জন্য চেষ্টা করে না। এরপর 2 দিন ধরেই এমনভাবে ছাদে ঝুলে থাকার পর অবশেষে এরিয়েল ঘরে ফিরে এসে তাকে নিচে নামিয়ে ফেলে। 2 দিন ধরে সে কিছুই খায়নি, তার অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল। কিন্তু এমন অবস্থাতেও সেই মানুষরূপী রাক্ষসটা তাকে টর্চার করতে কোনো কমতি রাখে না। সে তাকে সিঁড়ি দিয়ে হিড় করে টানতে টানতে নিচে বেসমেন্টে নিয়ে যায় আর মিশেলকে রেপ করতে থাকে। আর তারপর তাকে সেখানে থাকা একটা খুঁটির সাথে বেঁধে ফেলে। ঠিক সেই সময়ে দরজাতে কেউ নক করতে থাকে। এরিয়েল যখন চেক করতে যায় তখন দেখে যে সেটা তার মা ছিল, যে তার জন্য খাবার নিয়ে এসেছিল। আর যতক্ষণ এরিয়েল তার মায়ের সাথে কথা বলতে ব্যস্ত ছিল, তখন অন্যদিকে মিশেল নিজেকে ছাড়িয়ে ফেলে। কিন্তু সে সেখানে থেকে পালানোর আগেই তার সামনে এরিয়েল এসে পড়ে আর তাকে নিজের বন্দুক দেখিয়ে ভয় দেখায়। এরপর সে তাকে বলতে থাকে যে আমার পরিবার আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, সেই জন্য মিশেল একমাত্র তুমিই হলে আমার পরিবার, তুমি এখন আমার প্রপার্টি, আর আমি এখন তোমার সাথে যা ইচ্ছা তাই করব। এরপর সে তাকে প্রচুর মারতে থাকে, যেটার ফলে মিশেলের প্রচুর যন্ত্রণা হতে থাকে। এরপর কিছু বছর কেটে যায় আর আমাদেরকে ক্রিসমাসের দিনকে দেখানো হয়, যেখানে মিশেলের অবস্থা ঠিক আগের মতোই করুণ ছিল। এরিয়েল তাকে এত ঠান্ডাতেও কোনো কাপড় না পরিয়ে খালি শরীরে রেখে দিত, আর এটার সাথে সে মিশেলের সাথে জন্তুর মতো ব্যবহার করতে থাকে। সে তাকে সবসময় শিকলের সাথে বেঁধে রাখত, আর যখন ইচ্ছা করত তখন তাকে রেপ করত, আর তারপর তাকে এমন অবস্থাতেই ছেড়ে দিয়ে চলে যেত। মিশেল যেই রুমের মধ্যে থাকতো সেখানে একটা টিভি তো ছিল, কিন্তু সেখানকার সমস্ত দরজা জানালা বন্ধ থাকতো। এরিয়েল এটা ভালোভাবেই জানতো যে মিশেলকে কেউ খোঁজাখুঁজি করছে না, সে যদি এখানে মরেও যায় তাতে কারোর কোনো যায় আসে না। এরপর একদিন মিশেলের কাছে একটা সুযোগ আসে এখানে থেকে উদ্ধার হওয়ার। এরিয়েলের মেয়ে মানে মিশেলের বন্ধু তার ঘরে আসে তার কিছু বন্ধুদের সাথে পার্টি করার জন্য। মিশেল যখন এটার ব্যাপারে জানতে পারে তখন সে তার শিকলকে বেডের সাথে জোরে জোরে আঘাত করে শব্দ করতে থাকে, যাতে তারা তার শব্দ শুনতে পায় আর তাকে সাহায্য করতে পারে। কিন্তু তখনই চালাক এরিয়েল প্রচুর জোরে মিউজিক চালিয়ে দেয়, যাতে তার শব্দ তাদের কান পর্যন্ত না পৌঁছায়। এরপরে এইভাবে আরও কিছুদিন কেটে যায়, আর মিশেল টর্চার সহ্য করতে করতে মার খেতে খেতেই তার এই যন্ত্রণার জীবনে অভ্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু সে তবুও হার মানে না। এরপর একদিন এরিয়েল তার জন্য একটা কুকুর নিয়ে আসে, যেটাকে পেয়ে মিশেল খুব খুশি হয় আর সে তার সাথে সবসময় খেলা করতে থাকে। কিন্তু তারপর একদিন যখন সুযোগ বুঝে মিশেল ঘর থেকে পালানোর চেষ্টা করে, তখন এরিয়েল তাকে আবারও ধরে ফেলে আর তাকে প্রচুর মারে। এরপর সে তাকে শাস্তি দেওয়ার জন্য তার সামনে কুকুরটাকে মেরে ফেলে। তারপর সে তাকে হুমকি দেয় যে পরের বার যদি তুমি আবারও এখানে থেকে পালানোর চেষ্টা করো তাহলে ওই কুকুরটার জায়গায় তুমি থাকবে, আর তোমারও ঠিক এমনই অবস্থা হবে। এরিয়েল এটাকে একটা গেমের মতো এনজয় করছিল। এমনটা করতে করতে সে নিজের মনুষ্যত্ব জ্ঞান হারিয়ে একটা জন্তুতে পরিণত হয়ে গিয়েছিল। তার এমনটা করতে এতটাই মজা আসছিল যে সে আরও একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসে। এই মেয়েটার নাম অ্যামেন্ডা ছিল, তার বয়স 17 বছর ছিল। এরপর সে তাদের দুজনকে শিকল দিয়ে বেঁধে আলাদা আলাদা রুমে রেখে দেয়। এরপর যখনই তাদেরকে মুক্ত করে দেওয়া হতো, মিশেল তার কাছে এসে কথা বলার চেষ্টা করত, কিন্তু অ্যামেন্ডা কোনো কথা না বলে সবসময় কান্নাকাটি করতেই থাকত। এরপর টিভি চালানোর পর তারা দেখতে পায় যে অ্যামেন্ডাকে পুলিশ চারিদিকে খুঁজে বেড়াচ্ছে। এটার সাথে তার পরিবার, বন্ধুবান্ধব সবাই মিলে র্যালি দিতে থাকে আর গভর্নমেন্টের কাছে অ্যাপিল করে যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে যেন খুঁজে বের করা হয়। এই সব দেখার পর মিশেলের খুব খারাপ লাগে যে তার পরিবার, বন্ধুবান্ধব কেউ তো কই তার জন্য এমনটা করেনি। তার অ্যামেন্ডার জন্য খারাপ তো লাগে, কিন্তু সেটার সাথেই নিজের পরিস্থিতির জন্য দুঃখও পায়। এইভাবে আরও কিছুদিন কেটে যায়। একদিন মিশেল জানতে পারে যে সে মা হতে চলেছিল, কিন্তু তারপর যখন সেটার ব্যাপারে এরিয়েল জানতে পারে তখন সে একটা ডাম্বেলের সাহায্যে তার পেটে আঘাত করে, যাতে তার বাচ্চা নষ্ট হয়ে যায়। এটার ফলে মিশেলের প্রচুর যন্ত্রণা আর ব্লিডিং শুরু হয়ে যায়। এরপর যখন তার যন্ত্রণা কমে যায় তখন এরিয়েল তাকে কাজে সাহায্য করতে বলে, কারণ এরিয়েল একজন কার্পেন্টার ছিল আর মিশেলকে বাধ্য হয়েই তাকে সাহায্য করতে হয়। এরপর সে যখন বাইরে কাজ করছিল তখন সে তার এক প্রতিবেশীকে দেখেই তার কাছে সাহায্যের জন্য চিৎকার করতে শুরু করে, কিন্তু তিনি বৃদ্ধ হওয়ার কারণে কিছুই বুঝতে পারে না। এরপর দিনের পর দিন তার অবস্থা আরও খারাপ হয়ে পড়তে শুরু করে। খাবার তো সে মাঝে মধ্যে পেত, কিন্তু মার সেটা তো সে প্রত্যেক দিনই পেত। সবথেকে বড় ব্যাপারটা হলো এই যে সে এখনো পর্যন্ত নিজের গডের ওপরে বিশ্বাস হারায়নি। সে ভাবত যে হয়তো একটু দেরি হবে, কিন্তু গড তার প্রার্থনা অবশ্যই শুনবে।
এরপর সে যখন টিভিতে নিউজ দেখছিল তখন সে আরও একটা মেয়ের কিডন্যাপের ব্যাপারে জানতে পারে। এই মেয়েটার নাম জিনা ছিল, যার বয়স মাত্র 14 বছর ছিল। এটা দেখার পর মিশেল ভাবতে থাকে যে সেই মেয়েটার সাথে না জানি কি বিপদ ঘটেছে, আর এই মেয়েটাকে আবার কে কিডন্যাপ করলো। সে যখন এইসব চিন্তা করছিল তখনই হঠাৎ সে ঘরের অন্য রুম থেকে একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়, যেটা আর অন্য কেউ না, জিনার আওয়াজ ছিল। এরিয়েল, অ্যামেন্ডা আর মিশেলকে যখন কিডন্যাপ করে ঘরের মধ্যে নিয়ে এসেছিল তখন কেউ তাদের দেখতে পায়নি, কিন্তু সে যখন এই মেয়েটাকে কিডন্যাপ করে আনছিল তখন সে এত বেশি চিৎকার করছিল যে সেখানে থাকা এক প্রতিবেশী সন্দেহ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সে এটা বুঝতেই পারে না যে আওয়াজটা কোন দিক থেকে আসছিল, কারণ এরিয়েল তখনই জোরে জোরে মিউজিক চালিয়ে দিয়েছিল। কিন্তু তবুও সেই মহিলাটা পুলিশকে কল করে আর এরিয়েলের ঘরের দিকে ইশারা করে বলে, আমার তো ওই লোকটার ওপরে সন্দেহ হচ্ছে। তখন পুলিশ অফিসার তাকে বলে, তোমার তো শুধুমাত্র ওনার ওপরে সন্দেহ হচ্ছে, আর আমরা কাউকে কোনো সন্দেহের কারণে ডিস্টার্ব করতে পারবো না। এর মানে এরিয়েল আবারও একবার বেঁচে যায়। সে এইবার সেই মেয়েটার সাথেও তেমনটা করতে শুরু করে যেমনটা সে মিশেল আর অ্যামেন্ডার সাথে করছিল। এরপর মিশেল জিনার কাছে থেকে জানতে পারে যে সে হলো এরিয়েলের ছোট মেয়ের বন্ধু, যে কিনা তার কাছে থেকে লিফট নিয়েছিল। এর মানে এরিয়েল এত বেশি পাগল হয়ে গিয়েছিল যে সে এত ছোট মেয়েদেরকেও ছাড়ছিল না। এরপর এরিয়েল জিনা আর মিশেলকে একটা রুমের মধ্যে রাখত আর অ্যামেন্ডাকে আলাদা একটা রুমে নিজের কাছে রেখে দিত। সে মিশেল আর জিনার চুলও ছোট ছোট করে কেটে দিয়েছিল, কিন্তু সে অ্যামেন্ডার চুল কাটে না। অন্যদিকে জিনারও পরিবার আর বন্ধু বান্ধবরা তার জন্য র্যালি দিতে থাকে, সমস্ত জায়গায় মিসিং এর পোস্টার লাগাতে থাকি, ক্যামেরার সামনে এসে তার জন্য প্রার্থনা করতে থাকি। আর এইসব কিছু জিনা সেই ঘরের মধ্যে থাকা টিভিতে দেখতে পাচ্ছিল। জিনা তো এখন প্রচুর ভেঙে পড়ে, কিন্তু মিশেল তাকে বড় বোনের মতো সাহস জোগাতে থাকে। সে তাকেও নিজের সাথেই গডের কাছে প্রার্থনা করতে বলে। এরপর এরিয়েল সেখানে এসে তার সামনে জিনাকে রেপ করতে শুরু করে। তখন মিশেল তাকে বলে, ও তো অনেক ছোট, প্লিজ ওর সাথে এমনটা করো না, ওর বদলে আমাকে রেপ করো। তখন এরিয়েল তাকে এটা বলে মানা করে দেয় যে তোমাকে তো কেউ ভালোই বাসে না, আর না তোমাকে কেউ খোঁজার জন্য চেষ্টা করছে, তোমার জন্য অপেক্ষা করার মতো কেউ নেই, তো সেই জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করতে ততটা মজা আসে না। এরপর এইভাবে আরো কিছুদিন কেটে যায়। আর একদিন মিশেল আর জিনা টিভিতে দেখে যে অ্যামেন্ডার মা মারা গিয়েছিল। সে নিজের মেয়ের কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে অবশেষে আজ মারা গিয়েছে। কিছুদিন পর তারা জানতে পারে যে অ্যামেন্ডা মা হতে চলেছিল, আর এরিয়েল এইবার সেই বাচ্চাটাকে রাখতে চাইছিল। কিন্তু মিশেল যখন মা হতে চলেছিল তখন সে তার বাচ্চাকে মেরে মেরে নষ্ট করে দিয়েছিল, আর এখন সে এইবার অ্যামেন্ডার কাছে থেকে বাচ্চা চাইছিল। এটা ভেবে তারা অবাক হয়ে যায় যে এই জন্তুটার ছোট বাচ্চাদের উপরেই একটু একটু ভালোবাসা জন্ম নিচ্ছিল। এরপর একদিন অ্যামেন্ডার একটা মেয়ে জন্ম নেয়। এরিয়েল মিশেলকে গান পয়েন্টে রেখে বাচ্চার জন্ম দিতে সাহায্য করতে বলে। এরপর বাধ্য হয়েই তাকে তেমনটা করতে হয়। এরপর সময় বয়ে যায় আর ধীরে ধীরে সেই বাচ্চাটা বড় হতে শুরু করে, যেটার ফলে তার মা অ্যামেন্ডা আগের থেকে একটু ভালোভাবে দিন কাটাতে পারছিল, আর এরিয়েল তাকে বেশি গুরুত্বও দিচ্ছিল। কিন্তু মিশেল আর জিনার জীবন আগের মতোই ছিল। তাদেরকে সবসময় বাসি খাবার, কোনো দিন স্নান করতে দেওয়ার সুযোগ, আর একটু মুক্ত জীবন যখন তারা টিভি দেখতে পেত। এখানে এরিয়েল মিশেলের উপরে একটু বেশি টর্চার করত। সে তাকে 4 দিনের পুরনো খাবার খেতে দিত, তাও আবার 2 দিন পর পর। এটার সাথেই তাকে দিয়ে সে সবসময় কাজ বেশি করেই করাতো। আসলে সে পুরানো হয়ে গিয়েছিল, সেজন্য তার সাথে এমন আচরণ করতো এরিয়েল। এখন মিশেল অ্যামেন্ডার মেয়েকে দেখার পর নিজের ছেলের কথা মনে পড়তো। সে ভাবতে থাকে যে যেহেতু অনেক বছর পার হয়ে গিয়েছে, সেই জন্য আমার ছেলে নিশ্চয়ই এখন অনেক বড় হয়ে গিয়েছে। প্রত্যেক বছর তার ছেলের জন্মদিনে মিশেল বার্থডের কাগজ দেওয়ালে লাগিয়ে রাখত, যেখানে আমরা এটা জানতে পারি যে তাদের এখানে থাকতে থাকতে 7 বছর সময় কেটে গিয়েছিল। এরপর যখন অ্যামেন্ডার মেয়ের বয়স 6 বছর হয় তখন এরিয়েল একটা ভুল করে বসে। সে একদিন বাইরে যাওয়ার সময় দরজা বন্ধ করতে ভুলে যায়। এখন এটা অ্যামেন্ডার মেয়ে দেখতে পায়, আর সে গিয়ে সেটার ব্যাপারে তার মাকে জানায়, আর তাকে নিয়ে এসে খোলা দরজাটা দেখিয়েও দেয়। প্রথম অ্যামেন্ডা ভাবছিল যে এটা নিশ্চয়ই এরিয়েলের কোনো প্ল্যান হবে, কারণ সে এমনটা আগে অনেকবারও করেছিল। অ্যামেন্ডা মনে করছিল যে সে বাইরেই কোথাও দাঁড়িয়ে আছে, কিন্তু সে যখন বাইরে যায় তখন সে এটা দেখে খুব খুশি হয় যে এরিয়েল সত্যিই আজ দরজা বন্ধ করতে ভুলে গিয়েছে। ঠিক তখনই সে আর তার মেয়ে দরজা খুলে বাইরের একটা কাঁচের দরজার সামনে আসি আর জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে থাকি। তার আওয়াজ শুনে আশেপাশের প্রতিবেশীরা তাদের কাছে আসে সাহায্য করার জন্য। এরপর তারা অ্যামেন্ডা আর তার মেয়েকে উদ্ধার করে ফেলে আর পুলিশকে কল করে। এরপর তারা যখন ঘরের মধ্যে চেক করতে যায় তখন তারা মিশেল আর জিনাকেও খুঁজে পায়। এরপর তারা তাদেরকেও উদ্ধার করে। তারা এখন মুক্ত হয়ে গিয়েছিল। এটার ব্যাপারে মিশেলের প্রথম বিশ্বাস হচ্ছিল না। সে ভাবছিল যে এটা তার একটা স্বপ্ন হবে হয়তো,
কিন্তু তারপর যখন সে জানতে পারে যে এটা সত্যি ছিল, তখন সে খুব খুশি হয়। আর সর্বপ্রথমে সে তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু আপাতত তাদেরকে একটা হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়, কারণ তাদের অবস্থা এখন ভালো ছিল না। মিশেলের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছিল যে সে এখন তার আশেপাশে কোনো পুরুষকে সহ্য করতে পারছিল না। এমনকি সে নিজের কাছে মেল ডক্টরদেরও আসতে দিচ্ছিল না। সে চিৎকার করে উঠছিল। এখন অ্যামান্ডা আর জিনার পরিবার এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের কাছে চলে আসি আর তাদেরকে আশা ভরসা দিতে থাকি। কিন্তু অন্যদিকে মিশেলকে ভরসা দিতেই কেউ তার সাথে দেখা করার জন্যও আসে না। হসপিটালের ডক্টরের কাছে থেকে সে এটা জানতে পারে যে তার ছেলের বয়স যখন 4 বছর ছিল, তখন একটা ভালো পরিবার তাকে অ্যাডপ্ট করে নিয়েছিল। আর এখন সেই পরিবার চায় না যে বাচ্চাটা তার আসল মায়ের ব্যাপারে জানতে পারুক। আর এখন অবশেষে মিশেলকে গভর্নমেন্টের তরফ থেকে থাকার জন্য ফ্ল্যাট, সিকিউরিটি আর সমস্ত রকম ফেসিলিটি দেওয়া হয়। এরপর সে কোর্টে গিয়ে নিজের সাথে ঘটে যাওয়া পুরো ঘটনাটা বলে। আর সে জজের কাছে ন্যায় বিচার চেয়ে বলে, আমি এরিয়েলের কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়ার জন্য আবেদন করছি। এরপর জজ সাহেব এরিয়েলকে 1000 বছর জেলের শাস্তি প্রদান করে। কিন্তু জেলের মধ্যে 1 মাস কাটানোর পরেই সে সুসাইড করে, কারণ সে যে সমস্ত টর্চার তাদের সাথে করেছিল সেগুলো এখন সে ভোগ করছিল। কিন্তু যেখানে তারা 3 জন, অ্যামান্ডা, মিশেল আর জিনা, এক নতুন জীবনের সাথেই এগিয়ে যায়। আর এটার সাথেই মুভির সমাপ্ত হয়ে যায়।